রানীক্ষেত উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের এই স্থান সৌন্দর্যের দিক থেকে সত্যি রানী স্থান। কুমায়ুন ভ্রমণে আমরা দিল্লি থেকে জিম করবেট ন্যাশনাল পার্ক হয়ে গিয়েছিলাম রানীক্ষেতে। রানীক্ষেতে কি কি দেখবেন, কোথায় থাকবেন এবং কিভাবে ট্যুর প্ল্যান করবেন জানতে হলে চোখ রাখুন এই ভিডিওতে। গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা, আর ক্যামেরার ওপারে আছে অগ্নি, আর সঙ্গে আছে সুদীপ্তা। আমরা এখন রয়েছি রামনগর। আমডান্ডা যে গেট আছে তার ঠিক পাশেই হচ্ছে শিল্পা রেস্টুরেন্ট। এখানে আমরা ব্রেকফাস্টটা করছি, ম্যাগি দিয়ে আমি ব্রেকফাস্ট করছি। আর পাহাড়ে এসে ম্যাগি না খেলে তো বেশ জমে না। আমাদের এবারের উদ্দেশ্য এই এপিসোডে এবং আগামী বেশ কয়েকটা এপিসোডে কুমায়ুনের বেশ কিছু জায়গা ঘুরে দেখানো। এই কুমায়ুন হচ্ছে উত্তরাখণ্ডের একটা ডিভিশন। আমরা যদি উত্তরাখণ্ড রাজ্যটাকে দেখি, খুব গ্রসলি এইরকম একটা শেপ রাজ্যটার, এবং তার মাঝখান দিয়ে যদি এরকম একটা লাইন টানি, ওপরের পার্টটা হচ্ছে গাড়োয়াল আর নিচের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে কুমায়ুন। এই পুরো কুমায়ুনের মধ্যে 6টা জেলা আছে, আর গাড়োয়ালে 7টা জেলা আছে। এই 6টা জেলার মধ্যে বিভিন্ন অংশকে আমরা আগামী কয়েকটা দিনে কভার করব। প্রথমে বলি, আমরা এখন যে জায়গাটায় আছি, মানে রামনগরের জিম করবেট ন্যাশনাল পার্কের কাছে। এই জায়গাটা হচ্ছে নৈনিতাল জেলার মধ্যে। এরপরে আমরা যাব আজকে রানীক্ষেতে। রানীক্ষেতটা হচ্ছে আলমোড়া জেলার মধ্যে। এছাড়াও নৈনিতাল, আলমোড়া, বাগেশ্বর, পিথোরাগড়, চম্পাওয়াট এবং উধম সিং নগর, এই 6টা জেলা মিলে হচ্ছে কুমায়ুনটা। বেশ কয়েকটা অংশ আমরা এই আগামী কয়েকদিনে আপনাদের দেখাবো যে কুমায়ুনে কত সৌন্দর্য লুকিয়ে আছে। পুরো তো দেখা সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা জায়গার ডিটেল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা এগিয়ে যাই রানীক্ষেতের পথে। আমরা রামনগর থেকে স্টার্ট করেছি, রামনগর থেকে এগিয়ে চলেছি রানীক্ষেতের দিকে। এর ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা মতো। পাকদণ্ডী রাস্তা বেয়ে এগিয়ে চলেছি রানীক্ষেতের দিকে। এগোতে এগোতে একটা চায়ের দোকানে দাঁড়ালাম। আমার হাতে 2 রকম লেবু রয়েছে, একটা বিশাল বড় সাইজ, একটা ছোট। এই বড়টার আগে কথা বলি, এটা হচ্ছে ভাত, দই সব দিয়ে মিশিয়ে খায়, যেমন আমরা ছোট ছোট পাতি লেবু খাই সেরকমই। আর এটা হচ্ছে মালটা, ছোট্ট মালটা। নিয়ে নিয়েছি 4 বিস্কুট। এই বিস্কুট ডুবিয়ে ঠান্ডা ঠান্ডা জায়গায়, এর মেজাজটাই আলাদা। এইখানে রামনগর ক্রস করার পরেই যে রাস্তাটা রানীক্ষেতের দিকে যাচ্ছে, রাস্তাটা কিন্তু যেমন সুন্দর, কিন্তু রাস্তাটা কিন্তু বেশ সরু রাস্তা। পাশাপাশি দুটো জায়গা, মানে দুটো গাড়ি যেতে হলে একজনকে নেবে সাইড দিতে হচ্ছে। পুরো স্ট্রেচটাই দেখছি বেশ সরু। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। সামনের দিকটা দেখাই, কি অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা যাচ্ছি রানীক্ষেতের দিকে। আমাদের পুরো ডান দিকটায় একদম উঁচু পাহাড়, রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা সামনের দিকে। মাঝে একটা টি ব্রেক নিয়েছিলাম চায়ের পরে। এখনো প্রায় 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। আমরা এই রানীক্ষেত প্ল্যানটা কিন্তু এমন ভাবে করেছি যাতে আমরা রানীক্ষেতে বেশ খানিকটা সময় পাই, তার কারণ যাতায়াতেও অনেকটা টাইম লেগে যাবে। গিয়ে বিকেলের আগে পৌঁছাতে পারলে রানীক্ষেত থেকে সূর্যাস্তটা উপভোগ করতে পারবো। যাচ্ছে একটা পাহাড়ি গ্রামের মধ্য দিয়ে। যে কোনো পাহাড়ি জায়গার ঘুরতে এসে এইরকম একটা গ্রামের মধ্য দিয়ে তার জনজীবনটাকে উপভোগ করতে করতে যেতে কিন্তু দারুণ লাগে। আমার সঙ্গে সহমত হলেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চারিদিকে ফুটে আছে সাদা সাদা অসংখ্য ফুল, ছোট 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 সাদা ফুল। এখান থেকে রানীক্ষেতের দূরত্ব হচ্ছে মাত্র 6 কিলোমিটার। প্রায় চলে এসেছি আমরা
রানীক্ষেতের সামনে আসার পথে যে সৌন্দর্য উপভোগ করলাম, সত্যিই সেটা মানে অনির্বচনীয়, দারুণ। এই যে দেখুন, সাদা ফুলে ফুলে ভরে আছে জায়গাটা। চলে এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,২০০ ফুট উঁচুতে রানীক্ষেতে। এই প্রথমেই আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এশিয়ার সবথেকে উচ্চতম গল্ফ কোর্স। সেই গল্ফ কোর্সে এখন যাচ্ছি। চলো আমাদের সাথে। ভীষণ সুন্দর জায়গাটা, যাওয়ার পথে যে মনোরম দৃশ্য সেটাও তোমাদের দেখাই, খুব সুন্দর। এগিয়ে যাচ্ছি গলফ কোর্সের দিকে। অপূর্ব সুন্দর একটা রাস্তা দিয়ে। এটা কিন্তু পুরোটাই এই কুমায়ুন রেজিমেন্টের আন্ডারে পড়ে পুরো এরিয়াটা। রানীক্ষেত বেসিক্যালি একটা ক্যান্টনমেন্ট টাউন বলতে গেলে, যেটা কুমায়ুন রেজিমেন্টের একটা বড় ঘাঁটি, এবং তার সঙ্গে এখানে দেখার মতো বেশ কিছু মন্দির আছে, বহু পুরনো মন্দির, কিছু গার্ডেন আছে। গলফ কোর্স এখানের একটা ভীষণ আকর্ষণীয় জায়গা, তার কারণ এই গলফ কোর্সটা কিন্তু স্থাপিত হয়েছিল বিংশ শতাব্দীতে। ব্রিটিশরা এখানে আসতেন, তাদের এই একটা কুল ওয়েদার এবং এত সুন্দর একটা প্রকৃতি এর মাঝে তারা এই গলফ কোর্সটা স্থাপন করেছিলেন। আমরা এগিয়ে যাচ্ছি গলফ কোর্সের দিকে। কুমায়ুন রেজিমেন্টাল সেন্টার, যেটা মানে মিউজিয়াম, যেটা সেখান থেকে এই গলফ কোর্সের দূরত্ব হচ্ছে মোটামুটি 5 কিলোমিটার। আর কুমায়ুন একদম সিটি সেন্টার থেকে এটার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। অর্থাৎ কুমায়ুন রেজিমেন্টাল সেন্টার, মিউজিয়াম, গলফ কোর্স, পাশে আমরা দেখলাম একটা মনকামনা টেম্পল, এগুলো কিন্তু সবগুলো বেশ কাছাকাছি। এই পড়ন্ত বিকেলে এই রাস্তায় একটা মানে হলুদ আর সবুজের যেন খেলা তৈরি হয়েছে, গাছগুলোর উপর আলো পড়ে। সামনেটা শুধু দেখুন। আমরা আছি এশিয়ার একটা অন্যতম উঁচু গলফ কোর্সে, যেটা মাটি থেকে ৬,২০০ ফুট উচ্চতায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে। এটা হচ্ছে রানীক্ষেত গলফ কোর্স। যদি এই আমার পেছনেই দেখা যাচ্ছে গলফ কোর্সটা, যদি এই গলফ কোর্সটায় আসতে চান, গলফ খেলা দেখতে চান, তাহলে টাইমিং হচ্ছে 11টা থেকে 2টো অবধি। সামনে এন্ট্রি গেট আছে, ওখান থেকে ভেতরে ঢোকা যায়। আদারওয়াইজ আমরা এখন বাজে 3:45, এখন বাইরে থেকে গলফ কোর্সটা দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি। আর এই যে গলফ কোর্সটা, এটা কিন্তু বহু পুরনো গলফ কোর্স, ব্রিটিশ আমলের। গল্ফ কোর্স দেখলাম, ভীষণ সুন্দর গল্ফ কোর্সটা। এবার গল্ফ কোর্স থেকে আমরা কালিকা দুর্গা মন্দিরে চলে এসেছি। এটা গল্ফ কোর্স থেকে 500 মিটার দূরে। এবার ঢুকছি মা কালী দুর্গা মন্দিরে। কয়েকটা স্টেপ ওপরে উঠতে হবে, 100 মিটার প্রায় ওপরে উঠতে হবে, যেখানে আপনার গাড়ি থাকবে। এই দিয়ে ওপরে উঠে কালিকা মাতার মন্দিরে যাওয়ার পথে এটা মন্দির পড়লো। খুব সুন্দর মন্দিরটা, আর মন্দিরের চারিদিকে পরিবেশ। একটা মজার জিনিস দেখাই, এখানে দেখলাম একটা বাঁদর এই পুরো মন্দিরের গর্ভগৃহের মধ্যে ঢুকে গেল। দেখুন বাঁদরটা বেরোচ্ছে মন্দির। অদ্ভুত সুন্দর একটা নৈসর্গিক শোভা আছে। এগিয়ে যাই মূল মন্দিরের দিকে। সিঁড়ি দিয়ে উঠে এসেছি একদম কালী দুর্গা মন্দিরের সামনে। অনেকটা উপরে উঠতে হয়। এইটা হচ্ছে কালিকা মন্দিরের এন্ট্রান্স। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তার জন্য এখানে ক্যামেরাটা বন্ধ করছি। ভেতরে দেখা যাচ্ছে মা কালিকা মন্দির।
মন্দিরের গর্ভগৃহে ফটোর অনুমতি নেই, তার জন্য এখান থেকে দেখাচ্ছি। এটা কালী মন্দির, পেছনে আছে শিব মন্দির, এর ভেতরে আছে দুর্গা মন্দির, এর ভেতরে। এসে পৌঁছে গেছি কেআরসি মিউজিয়ামে। এটা হচ্ছে কেআরসি মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার। একটু পরেই খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। অলরেডি দেখা যাচ্ছে সূর্যাস্তের ভিউটা, আকাশ লালচে হয়ে এসেছে। এই পুরো জায়গাটা কিন্তু আর্মি এরিয়া, কুমায়ুন রেজিমেন্টের আন্ডারে পড়ে। অপূর্ব সুন্দর ডিসিপ্লিনড একটা জায়গা। এখানে কিন্তু মিউজিয়াম টাইমিংটা দেওয়া আছে। সামারে হচ্ছে 8টা থেকে 1:30, ইভিনিংয়ে 3টে থেকে 5টা, আর উইন্টারে 8:30 থেকে 1:30, 3টে থেকে 5টা। সানডে শুধু ফার্স্ট হাফে 8:30 থেকে 12:30। মূলত নাগা রেজিমেন্ট এবং কুমায়ুন রেজিমেন্টের প্রায় 200 বছরের বীরত্বের কাহিনী এখানে এই মিউজিয়ামে দেখানো হয়েছে। এগিয়ে যাই আমরা মিউজিয়ামের অ্যাটলিস্ট যে অনুভূতিটা সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করি। লেতে খুব সুন্দর একটা মিউজিয়াম এরকম আমরা দেখেছিলাম, এখানে এইরকম একটা মিউজিয়াম আমরা দেখছি, অপূর্ব সুন্দর। এখানে সব টাইম লাইনে সাজানো আছে ঘটনাবলী, বিভিন্ন ইভেন্টস বিটুইন 1789 টু 1804। এখানে তার পরেরগুলো ওয়ার্ল্ড ওয়ারের বিভিন্ন অস্ত্র। ভারত মাতা এবং ভারতবর্ষের সমস্ত সৈনিকদের সেলাম জানিয়ে আমরা এখন চলে এসেছি মনকামেশ্বর মন্দিরে। আমরা চলে এসেছি মন্দির কম্পাউন্ডের মধ্যে। এখানে হচ্ছে মন্দির, আর আমার ঠিক ডান দিকে হচ্ছে গুরুদ্বারা। এটা হচ্ছে গুরুদ্বারা। আমরা চলে এসেছি মনকামেশ্বর মন্দিরের এখানে। 1972-এ কুমায়ুন রেজিমেন্টের দ্বারা নির্মিত হয়। এটা কুমায়ুন রেজিমেন্টেরই আন্ডারে। এইখানে ঠিক মনকামেশ্বর মন্দিরের উল্টো দিকে কুমায়ুন রেজিমেন্টের আন্ডারেই আরেকটা গুরুদ্বারা রয়েছে। ভীষণ সুন্দর পরিবেশটা, সন্ধ্যেবেলা ভজন চলছে। আমরা দাঁড়িয়ে আছি মনকামেশ্বর মন্দিরের সামনে। এটা হচ্ছে মনকামেশ্বর মন্দিরের গেট। এইখানে এটা কিন্তু 1972-এ প্রতিষ্ঠিত হয়, কুমায়ুন রেজিমেন্টের আন্ডারে পড়ে। আর এইখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। সূর্য জাস্ট অস্ত গেছে, এই সময় পুরো পিকগুলো লাল হয়ে আছে। মূলত নন্দা দেবী আর ত্রিশূলটা এখান থেকে ভীষণ সুন্দরভাবে দেখা যায়। আমি দেখানোর চেষ্টা করছি কি অপূর্ব শোভা। আমরা চলে এসেছি রানীক্ষেতে, যেখানে থাকবো রানীক্ষেত কন্টিনেন্টাল টিআরসিতে। সামনে থেকে তোমাদের দেখাই। আমাদের রুম নাম্বার হচ্ছে 212। সুন্দর রুম, আগে থেকেই লাগেজ চলে এসছে আমাদের। এই একটা ওয়ারড্রপ, মিরর, প্রচুর চেয়ার, টি টেবিল সবই দিয়ে দিয়েছে। খুব পছন্দের, তোমরা জানো, ব্যালকনি। এই যে ব্যালকনি, বিশাল একটা ব্যালকনি।
ভীষণ সুন্দর। আর ব্যালকনি থেকে পুরো ভ্যালি ভিউটা দেখা যায়। টিম টিম করছে আলো। প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা, ঢুকে যাই ঘরের মধ্যে। সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। বোনও বসে পড়েছে একদম জুবুতুবু হয়ে, এত ঠান্ডা। এখন এখানে 10 ডিগ্রি টেম্পারেচার চলছে, রাতে 3 হবে। আর সঙ্গে সন্ধেবেলার কিছু খাবার দাবার নিয়েছি, তোমাদের দেখাই সেই খাবারগুলো। প্রথমেই বলি স্যালাড, গ্রিন স্যালাড দিয়েছে। তারপরে হচ্ছে চানাটা হচ্ছে হোয়াইট চানা, ওপরে কাঁচা অনিয়ন টুকরো টুকরো করে দিয়েছে। এরপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খেতে ভারী মজা। আর রোস্টেড পাপড়। এরপর চলে এসেছে চিকেন ফ্রাই। আমরা এই চিকেন ফ্রাইটা ট্রাই করেছি, অদ্ভুত সুন্দর, ভীষণ সুন্দর। সঙ্গে গ্রিন চাটনি। সন্ধেবেলার খাওয়ার দাওয়ার খাওয়া পুরো কমপ্লিট। আরেকজন বসে আছে, এত ঠান্ডা। তো চলে এসেছে আমাদের ডিনারে দেখাই কি কি এসছে। প্রথমেই দেখাই, এসেছে স্টিম রাইস, পেঁয়াজ আর লেবু লঙ্কা, এটা তো আছেই, থাকতেই হবে। আর এটা হচ্ছে আলু গোবি গ্রেভি, অল্প অল্প গ্রেভি। আর ডাল, প্লেন ডাল। এটা হচ্ছে ডিমের কারি, এখানে পাপড় আছে আর ফুলকা রুটি আছে। গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম রানীক্ষেত। আমি অলরেডি রানীক্ষেতে দাঁড়িয়ে রয়েছি। রানীক্ষেত কন্টিনেন্টালে রয়েছি হোটেলে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে। অপূর্ব দৃশ্য চারিদিক দিয়ে। আমার পেছনেই রয়েছে নন্দা দেবী আর ত্রিশূল রেঞ্জ। যদিও পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু তাহলে যতটুকু দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর। এই জায়গাটা একটু দেখাই। নিচে একটা স্কুল আছে, একটু আগে দেখছিলাম ছেলেমেয়েরা সব স্কুলে যাচ্ছে। ভীষণ শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এই হোটেলটা সম্বন্ধে বলি, এই হোটেলটার এই যে প্রিমিয়াম রুম উইথ ব্যালকনি, এটার ভাড়া নিয়েছে আমাদের 4000 টাকা। কিন্তু এটার ভিউ কিন্তু ভীষণ ভালো, এবং রুমের সাইজ খুব বড় না হলে রুমের সার্ভিস বাকি সমস্ত কিছু যথেষ্ট ভালো। আর খাবার দাবার সত্যিই খুব ভালো। এইখানে আমাদের ব্যালকনিটা, এই পুরো জায়গাটা থেকে কিন্তু রানীক্ষেতের যে ভ্যালিটা, এটা আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই দিকে পরপর রুম রয়েছে। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। রাতে ভীষণ ঠান্ডা ছিল। কালকে রানীক্ষেতের কয়েকটা স্পট আমরা দেখিয়েছি। কালকে আরেকবার রিক্যাপিচুলেশনের জন্য বলছি, কালকে ফার্স্ট আমরা রানীক্ষেতে ঢুকে চলে গেছিলাম গল্ফ কোর্সে। গল্ফ কোর্স থেকে গেছিলাম মা কালী টেম্পল, কালিকা টেম্পল, যেখানে কালিকা, দুর্গা মা, শিব তিনজনেরই মন্দির আছে। ওখান থেকে গেছিলাম কেআরসি মিউজিয়ামে। কেআরসি মিউজিয়াম থেকে গেছিলাম মনকামেশ্বর মন্দিরে। রানীক্ষেতের আরো বেশ কিছু স্পট আছে, সেগুলো আমরা আজকে ঘুরে দেখব। ঘুরে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন কৌশানীতে। বসে আছি এই হোটেলেরই ছাদের ওপর। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এবার আমরা ব্রেকফাস্ট নিয়েছি প্লেন ম্যাগি, বেশ ঝালঝাল করে। আর দূরে দেখতে পাচ্ছ ওই সান স্টেলার লেখা রয়েছে, এগুলো কিন্তু সব সোলারে চলে। এই পুরো হোটেলটা সোলারে চলে। খুব সুন্দর হোটেলটার চারিদিকের ভিউটা দেখো, অপূর্ব। এই রিজিয়নটাতে, এই যে জায়গাটা আমরা ফোকাস করার চেষ্টা করছি, এই জায়গাতে কিন্তু নন্দা দেবী এবং ত্রিশূল দেখা যায়, যেটা সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় লাল রং ধারণ করে। কিন্তু আজকে আমরা খুব ভালো ভিউ পাইনি। ন্যাচারালি রোজ পাওয়া সম্ভব নয়। আশা করছি এর মধ্যে আগামী কয়েকটা দিনের মধ্যে আমরা নিশ্চয়ই ভালো ভিউ আপনাদের দেখাতে পারবো। তবে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। সুন্দর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব ঝুলা দেবী টেম্পলে। আমাদের যেখানে স্টে ছিল সেখান থেকে ঝুলা দেবী টেম্পলের ডিস্টেন্স হচ্ছে
7 কিলোমিটার। রানীক্ষেতের যে কয়েকটা সিটি বেস সাইট সিইং সেগুলো আমরা কালকে কভার করেছি, গলফ কোর্স, কেআরসি মিউজিয়াম এগুলো। আর এই যে ঝুলা দেবী টেম্পল যেখানে আমরা যাচ্ছি, এটা হচ্ছে চৌবাতিয়া বলে একটা জায়গাতে। এখানে আরো বেশ কয়েকটা দেখার জিনিস রয়েছে। আজকে আমরা ইচ্ছা করি রানীক্ষেত থেকে একটু বেশি দেরি করে বেরোলাম মানে আমাদের বেরোতে বেরোতে 10টা বেজে গেছে। তার একটা বড় কারণ হচ্ছে যে সকালবেলা উঠেছি, ঘুম তো ভেঙে গেছে খুব আর্লি মর্নিং এ। যদি একটুও জায়গাটাকে না দেখি তাহলে শুধু যেন মনে হবে যে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি। তার জন্য আমরা বেশ খানিকক্ষণ সকালবেলা হোটেলে বসে, ব্যালকনিতে বসে প্রকৃতিটাকে এনজয় করলাম। রানীক্ষেতের রোদ গায়ে মাখলাম, মেখে আমরা বেরিয়ে পড়লাম আজকের সাইট সিন এবং পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলি, রানীক্ষেত এটা নিয়ে অনেক লিজেন্ডারি স্টোরি আছে। রানীক্ষেত যে রানী পদ্মিনীর এটা পছন্দ ছিল, এখানের একজন রাজা তার পদ্মিনীকে পছন্দ ছিল, পদ্মিনী এই জায়গাটাকে পছন্দ করেছিলেন থাকার জায়গা হিসাবে। কিন্তু এটার জন্য কিন্তু পদ্মিনীর কোনো আবাস, পদ্মিনীর কোনো প্রাসাদ এখানে পাওয়া যায়নি। কিন্তু রানীক্ষেত, যেটার আক্ষরিক অর্থ হচ্ছে কুইন্স মিডো, এটা কিন্তু সত্যিই তাই, অপূর্ব সুন্দর। এবং এখান থেকে যে পিকগুলো দৃশ্যমান সেগুলো হচ্ছে নন্দাদেবী এবং ত্রিশূল। আর যত আমরা মুন্সিয়ারের দিকে এগিয়ে যাব তত পঞ্চচুল্লী আমাদের দেখা দেবে। এগিয়ে যাই চৌবাতিয়ার দিকে। আমরা আছি চৌবাতিয়ায় ঝুলা দেবী মন্দিরের ঠিক পাশে। এই ঝুলা দেবী মন্দির সম্বন্ধে যেটা বলি, যে এই মন্দিরটা কিন্তু বলা হয় যে 700 বছর আগে মূল মূর্তি এখানে স্থাপিত হয়েছিল। এবং 700 বছর আগে এই জায়গাটা ছিল জঙ্গলে ভরা, প্রচুর চিতাবাঘ, বাঘ এরা বহু মানুষের ক্ষতি করত। তখন স্থানীয় মানুষেরা মা দুর্গার কাছে প্রার্থনা জানায়। মা দুর্গা এক রাখাল বালকের স্বপ্নে আসেন এবং একটা পার্টিকুলার স্থানের নির্দেশ দেন যেখানে থেকে খুঁড়ে এই মূর্তি পাওয়া যায়। এই মূর্তিকে একটি দোলার উপরে রাখা হয়েছে বলে এখানের নাম ঝুলা দেবী। প্রচুর ঘন্টা এখানে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। এই ঘন্টাগুলো কিন্তু মায়ের মানে মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা এসে ঘন্টা বেঁধে দেন এখানে। অপূর্ব সুন্দর পাহাড়ের কোলে এই ঝুলা দেবী মন্দির, যেটা প্রেজেন্ট টেম্পল, সেইটার কনস্ট্রাকশন হয়েছিল 1935-এ। সামনেই আর্মি এরিয়া, জায়গাটা হচ্ছে চৌবাতিয়া। এবার আমরা মন্দিরের ভেতরটা ঘুরে দেখি। আমরা আছি ঝুলা দেবী মন্দিরের একদম ভেতরে। সামনেই গর্ভগৃহ মায়ের, একটা দোলার ওপরে কিন্তু মা অধিষ্ঠাত্রী। পণ্ডিতজি প্রসাদ দিলেন, আমরা দেখাই। এখানে আমরা ফটো তোলার পারমিশন পেলাম। সামনে ঝুলা দেবী, এই মন্দিরে কিন্তু হাজার হাজার ঘন্টা ঝোলানো আছে। এই দিকটায় আমরা যদি দেখাই, এইখানে দেখতে পাচ্ছি হাজারে হাজারে ঘন্টা ঝোলানো আছে বিভিন্ন সাইজে। পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করলেই দেখতে পাবেন কি পরিমাণ ঘন্টা এখানে আছে। চৌবাতিয়া যে জায়গাটায় অ্যাপেল গার্ডেনটা রয়েছে, সেই জায়গাটা কিন্তু আর্মি এরিয়ার মধ্যে, গেটের ছবি তোলা বারণ, তাই গেটের ছবি তুলতে পারলাম না। সেখানে নাম এন্ট্রি করে, গাড়ির এন্ট্রি করে তারপরে ঢুকতে হবে। অপূর্ব সুন্দর ভেতরের জায়গাটা, একটু দেখাই। দুদিকটা একদম ঘন জঙ্গলে ঘেরা, মানে প্রত্যেকটা আলোর রেখাও যেন একটা সুন্দর মায়াময় পরিবেশ তৈরি করেছে। এবং এখানে দেখতে পাচ্ছি অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে। দারুণ জায়গাটা, এখানে এলে কিন্তু চৌবাতিয়াটা একবার ঘুরে যাবেন। যদিও অ্যাপেল গার্ডেন দেখার সিজন এটা নয়, তবুও এই জায়গাটা দিয়ে যাওয়াটাই একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা।
অ্যাপেল গার্ডেনের এই ট্রেকিংটা যেখান থেকে শুরু হয়, এখানে আমরা দেখলাম এই জায়গা থেকে কিন্তু 3টে অপশন আছে। একটা হচ্ছে অ্যাপেল গার্ডেন ঘুরে আসা যেতে পারে 1 কিলোমিটারের মধ্যে, তারপরে আছে একটা ডেন্স ফরেস্ট যেটা 2 কিলোমিটারের মধ্যে, আর 3 কিলোমিটার দূরে আছে এখান থেকে ভালু ড্যাম। এই ভালু ড্যামটা এক একটার এক এক রকম চার্জ। এই 3 কিলোমিটারের ম্যাক্সিমাম পয়েন্টটা হচ্ছে ভালু ড্যামে ঘুরে আপনারা আসতে পারেন, তাতে কিন্তু ঘন্টা দিনেক সময় লাগবে। আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে যাতে দুটো হয় সেই রকম একটা অপশন চুজ করলাম। এবার আমরা আমাদের যাত্রা স্টার্ট করলাম। প্রথমেই যাচ্ছি হচ্ছে অ্যাপেল গার্ডেনের দিকে। अमेरिकन चेस्टनट, আচ্ছা, जैसे हम चॉकलेट खाता कोको चॉकलेट, तो इसी फल से बनाया जाए। ये आपका मिल जाएगा मई जून में। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমেরিকান চেস্টনাট, আর এইদিকে হচ্ছে আখরোট। হিমালয়ের যে শৃঙ্গগুলো দূরে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, এগুলোর সঙ্গে আমাদের যে গাইড আছেন দাদা পরিচয় করিয়ে দেবেন কোনটা কি, এটা আমরা দেখাচ্ছি একটু পরে। ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ। আপেল গাছ কিন্তু এখন একদম শুকনো, এই সময় এলে আপেল দেখতে পাবেন না, সেপ্টেম্বরে এলে আপেল খুব সুন্দর দেখতে পাবেন। এখান থেকে ডেন্স ফরেস্টে আমরা ঢুকবো, একদম বোঝা যাচ্ছে কোনো রাস্তা নেই, এরকম খাড়া একটা পথ উঠে গেছে আর কি। এটা দিয়ে উপরে গিয়ে আবার ভিডিও করছি। চলেছি ডেন্স ফরেস্টের মধ্য দিয়ে। দারুণ একটা অভিজ্ঞতা কিন্তু রানীক্ষেতে এরকম একটা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা। আকাশ পুরো নীল, একদম ক্লিয়ার স্কাই। এই জায়গাটা দেখাই একটু, অপূর্ব সুন্দর এই জায়গাটা। একদম ঘন জঙ্গল, তো বুঝতেই পারছেন চারিদিকটা দেখাচ্ছি। এই জায়গাটার থেকে এই রাস্তাটা নিচের দিকে চলে গেছে ভালু ড্যামের দিকে, যেটা বললাম যে স্টার্টিং পয়েন্ট থেকে 3 কিলোমিটার। আর আমরা এই দিকে ঘুরে যাব অ্যাপেল গার্ডেনের দিকে। এই পুরো জায়গাটাতে কিন্তু লেপার্ড প্রচুর রয়েছে, এবং ভালু ড্যামের দিকে যেতে গেলে অনেক সময় লেপার্ড দেখা যায়, কিন্তু আজকে আমাদের হাতে অতটাও সময় নেই, তাই আমরা ভালু ড্যামটাকে এবারের জন্য যাচ্ছি না। যদি আপনারা এখানে আসেন ভালু ড্যামটা কিন্তু ঘুরে নিতে পারেন, হাতে একটু সময় রাখবেন। এইটা হচ্ছে অ্যাপেল গার্ডেনের ঢোকার রাস্তা। এখানে বিভিন্ন ধাপে ধাপে আপেল, নাশপাতি, মূলত আপেলের বাগান, কিন্তু আপেল, নাশপাতি ইত্যাদি সমস্ত কিছু চাষ হয়, চেরি। আর এর পেছনে এখন একটু মেঘটা বেশি বলে ভালোভাবে দেখাতে পারছি না, এইটার আশা করি আরো ভালো ভিউ দেখাতে পারবো। যাই হোক, এইখান থেকে যে প্রাকৃতিক শোভা সেটা কিন্তু সত্যিই অসাধারণ। দেখুন জায়গাটা, এইখান থেকে কিন্তু একটা অপূর্ব সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। একদম বাদিক থেকে যদি পুরো এই রেঞ্জটাকে দেখাই, তাহলে দেখা যাবে একদম বাদিকে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে হাতি পাহাড়, তারপরে আছে নন্দাঘণ্টি, নন্দাঘণ্টির পরে এখানে একটা বড় রেঞ্জ আছে, তারপরে 3টে বড় বড় ত্রিশূলের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ত্রিশূল, আর তারপরে আছে নন্দা দেবী। অপূর্ব সুন্দর। যারা কল্পা কিন্নর ঘুরে এসছেন, স্পেশালি এই জুন, জুলাই টু সেপ্টেম্বর, অক্টোবর মাস অবধি অ্যাপেল গার্ডেন ওখানে প্রচুর অনেক দেখা যায়, কিন্তু হিমালয়ের পাদদেশে একদম এই যে জায়গাটার যে শোভা সেটা কিন্তু অসাধারণ, এবং এই জঙ্গল ট্রেলের মধ্য দিয়ে হাঁটার অভিজ্ঞতাটা দারুণ। একটু দেখাই আমরা ঠিক যে জায়গাটায় আছি, এইরকম একটা জায়গায় ডেন্স ফরেস্ট ওয়াক চলছে আমাদের। রানীক্ষেতে এলে কিন্তু চৌবাতিয়ায় আসতে ভুলবেন না, এবং চৌবাতিয়ায় এলে এই জায়গাটা একবার ঘুরে যান। আর ওভার এনথুসিয়াস্টিকদের জন্য ভালু ড্যাম ট্রেক তো আছেই, 3 ঘন্টা মতো টাইম বের করতে পারলেই ভালু ড্যামটা ঘুরে আসতে পারে। যে জঙ্গলটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু মূলত ওক আর দেবদারুর জঙ্গল, চারপাশটা দেখাচ্ছি, একদম ঘন জঙ্গলের মধ্যে আছি আমরা। বিশাল বিশাল লম্বা গাছ। আমাদের গাইড দাদা বলছিলেন যে এক একটা গাছ প্রায় 150 বছরের পুরনো।
আমরা এখন রানীক্ষেত মার্কেটের মধ্য দিয়ে যাচ্ছি। এবার রানীক্ষেত মার্কেটে আলাদা করে ঘোরার মতো সময় নেই, তার জন্য গাড়ির মধ্য থেকেই একটু রানীক্ষেত মার্কেটটাকে দেখাচ্ছি। আগের দিন আমরা যখন গেছিলাম রানীক্ষেতের জাস্ট যে ট্যাক্সি স্ট্যান্ডটা বা গাড়ির জিপ স্ট্যান্ডটা সেটা ক্রস করে আমরা উঠে গেছিলাম ওপরে কেআরসির দিকে, মানে কুমায়ুন রেজিমেন্টাল সেন্টারের দিকে। আজকে আমরা এই যখন রানীক্ষেত থেকে কৌশানীর পথে যাচ্ছি তখন কিন্তু এই রাস্তাটা মধ্য দিয়েই আমরা যাচ্ছি। এখন আমরা আছি খৈরা খান বাবাজি টেম্পেলে। খৈরা খান বাবাজি ছিলেন একজন যোগী, যিনি বলা হয় যে 1970-এ তার আবির্ভাব ঘটে, 1984-তে তার মহাপ্রয়াণ হয়। তাকে নিয়ে বহু বিতর্ক, বহু কিছু রয়েছে, প্রচুর ইন্টারনেটে লিটারেচার আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এনিওয়ে আমরা সেগুলোতে যাচ্ছি না। তার প্রচুর ওয়েস্টার্ন ফলোয়ার ছিলেন, মূলত তাদের দ্বারাই বানানো হয়েছে, মানে তারাই এখানে থাকেন এবং তারা এখানে দেখাশোনা করেন খৈরা খান বাবাজি টেম্পল। এটা এই রানীক্ষেত থেকে 5 কিলোমিটার দূরে, মানে রানীক্ষেতের সাইট সিনের মধ্যেই এটা পড়বে। আমরা এখন এন্ট্রি করছি মন্দির কমপ্লেক্সের মধ্যে। অপূর্ব সুন্দর জায়গাটা। ভীষণ সুন্দর জায়গাটা, একেবারে নিরিবিলি পরিবেশ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা বেশ খানিকটা উপরে উঠে এসেছি। রানীক্ষেতের যে উল্লেখযোগ্য জায়গাগুলো যেগুলো মোটামুটি ঘুরে দেখা যেতে পারে সেগুলোর আমরা ডেসক্রিপশন দিলাম। আরও কিছু জায়গা আছে, যেমন একটা জায়গা আছে রানী ঝিল। আমাদের টাইমের অভাবে আমরা সেখানে যাচ্ছি না। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রানীক্ষেত থেকে কৌশানী। এখন এই কৌশানীর এপিসোডে মানে কৌশানী পৌঁছানোর সময় আমরা একটা জায়গা ঘুরে যাব। জায়গাটার নাম হচ্ছে দ্বারাহাট। এই দ্বারাহাটে বহু পুরনো 8ম থেকে 11 শতাব্দীর মধ্যে বানানো অনেক মন্দির আছে। এটা এখান থেকে যেতে মোটামুটি ঘন্টা দেড়েক টাইম লাগবে, কিন্তু সেইটা আমরা কৌশানীর এপিসোডের সঙ্গেই দেখাবো। এই রানীক্ষেতের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণে টাটা।